অনুশীলনে 8.1 থেকে খুব একটা আসার মতো কোনো কিছু নাই। তাই আমি যেটা করবো, এগুলাকে এখানেই সুন্দর করে আলোচনা করে দিবো, এবং এগুলা এমসিকিউর মধ্যে থাকতে পারে, নাও থাকতে পারে। তো আমরা এখান থেকে ধরে ধরে একটা আলোচনা করি, এবং কোনটা কোনটার সাথে সম্পর্কিত বললেই তুমি বাকিটুকু বের করতে পারবা। প্রমাণ করো যে দুইটি সমান্তরাল জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক সরল রেখা কেন্দ্রগামী এবং জ্যাদ্বয়ের উপর লম্ব। তো কালকে একটা ফলস কাজ করতেছিলাম আমরা, সেটা হলো জ্যা দুইটাকে একদম এক সাইজের লিখতেছিলাম, এই জন্য আমাদের একটু বুঝতে অসুবিধা ছিল। যেটা আমি সবসময় বলি যে একই ধরনের জিনিস হলে নিজেরই অনেক সময় বুঝতে অসুবিধা হয়ে যায়। তো আমরা একটা জি স্যার। সমান্তরাল রেখাকে একদম কাছাকাছি দিব, আর একটা সমান্তরাল রেখাকে একটু দূরে দিব, যাতে দেখতে আবার ওই যে দূরে ওই দিব। ওই ভুলটা না করে ফেলি। হ্যাঁ, তো এখান থেকে আমরা এই জ্যায়ের উপরে লম্ব আঁকবো, আর এখান থেকে আমরা এই জ্যায়ের উপরে লম্ব আঁকবো। তো খেয়াল করো, আমাদের যে উপপাদ্য 17 অনুযায়ী আমরা বলতে পারি যে একটা কেন্দ্র থেকে যে কোনো তোমার জ্যায়ের উপরে, মানে ব্যাস ভিন্ন অন্য কোনো জ্যায়ের উপরে যদি লম্ব আঁকা হয়, আর লম্ব আঁকা হয় না, বা আমি যদি ব্যাস ভিন্ন অন্য কোনো জায়গায় মধ্যবিন্দু যোগ করি, তাহলে সেটা কি হয়? লম্ব হয়। লম্ব আর যদি হয়। আমি লম্ব আঁকি তাহলে কি হয়? সেটা দ্বিখণ্ডিত হয়। তো দ্বিখণ্ডিত আমাদের হয়। এখানে যেটা বলছে যে দুইটি সমান্তরাল জ্যায়ের মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা, তাহলে মধ্যবিন্দু বরাবর আমি যোগ করব। তাহলে আমি এখানে মধ্যবিন্দুটাই ফিক্স রাখবো, আমি আসলে লম্বের কথা বলবো না। তাহলে আমার হচ্ছে এই এ বি এর মধ্যবিন্দু হচ্ছে ধরো এম, আর এই সিডি এর মধ্যবিন্দু ধরো হচ্ছে এন। তো আমরা ওএম আর ওএন যখন যোগ করছি, তখন উপপাদ্য 17 অনুযায়ী আমরা বলতে পারি যে এটা মধ্যবিন্দু হওয়ার কারণে আমরা জানি কেন্দ্র এবং মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা যার উপরে লম্ব হয়, তাহলে লম্ব সেই হয়। ক্ষেত্রে ওএম লম্ব হচ্ছে এবি। হ্যাঁ, এবি। এই যে এই সেটা হলো এই যে লম্বের প্রমাণটা হয়ে গেল, ওএম লম্ব এবি। আর একই রকম ভাবে ওএন লম্ব হচ্ছে সিডি। এখন দেখো, সিডি। যেহেতু এবি এবং সিডি পরস্পর হচ্ছে তোমার আহ সমান্তরাল সরলরেখা, এবং ও এম এবং ওএন হচ্ছে তার উপরে যথাক্রমে দুইটা লম্ব। তো লম্ব হলে এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ হয়েছে দেখো, এবং এখানেও কত ডিগ্রি কোণ হয়েছে? 90 ডিগ্রি কোণ 90 হয়েছে। ডিগ্রি। এটা কিন্তু তখনই সম্ভব যখন এম এবং এন একই সরলরেখায় অবস্থিত হবে, নাইলে কিন্তু সম্ভব না। কারণ যদি এম আর এন একই সরলরেখা না হয়ে একটু একদিকে সরেও যেত, খেয়াল করো, যদি একটু এদিকেও সরে যেত, তাহলে কিন্তু এখানে আর 90 ডিগ্রি কোনোভাবেই হতো না, 90 ডিগ্রি জি। হতো না। কারণ ওটা কিন্তু তোমার ওই যে জ্যায়ের মধ্যবিন্দুতে নাই। সো দ্যাট আমাদের এটা 90 ডিগ্রি হওয়ার কোনো সম্ভাবনা তখন হতো না। যেহেতু এটা 90 ডিগ্রি হয়েছে, তার মানে এটা একই সরল রেখায় অবস্থিত, এবং এই পাশের দুইটা কোণ পরস্পর একান্তর কোণ। তাই আমরা একান্তর বলতে কোণ। পারি যে এম ও এবং এন একই সরল রেখায় অবস্থিত, অর্থাৎ এই সংযোজক সরল রেখাটা কেন্দ্রগামী। ক্লিয়ার? জি স্যার। দেখো 2 নাম্বারটা কি বলছেন। কোন বৃত্তের এ বি এবং এসি যা দুইটি এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে। কোন বৃত্তের এ বি এবং এসি যে। কোন বৃত্তের এ বি এসি যা দুইটি এ বিন্দুগামী ব্যাসার্ধের সাথে সমান কোণ উৎপন্ন করে। এ বিন্দু স্যার কিছু শোনা যাচ্ছে না। কোণটা সমান। জি স্যার। সমান কোণ উৎপন্ন করে প্রমাণ করো যে এ বি আর এসি পরস্পর সমান। তো এখানে দেখো, আমি এখানে যে বাড়তি যেটুকু আঁকছি এটুকুন আমার দরকার নাই। যেমন এই ভিতরে এটুকুনে বাড়তি একটা আমার ব্যাসার্ধ দরকার শুধু। আমার দরকার হলো শুধু ব্যাসার্ধটা, এইটুকুন দরকার। আচ্ছা, এটা এটা বলা আছে ফাইন। দেখো যে মাঝখানে এই ব্যাসার্ধটা এ বিন্দুগামী একটা ব্যাসার্ধ, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ও এ একটা ব্যাসার্ধ, আর এই ও এ বি কোণ আর ও এ কোণ পরস্পর সমান। প্রমাণ করতে হবে যে এ বি আর এসি সমান। তো সমান প্রমাণ করতে হলে আমাকে সবসময় রুটে যেতে হবে। তাহলে এই কোণ আর এই কোণ যোগ করে দিই। তো যোগ করে দেওয়ার পরে কি কি পাওয়া যায় দেখো, এইটা আর এটা সমান। জি, একই বৃত্তের এই ব্যাসার্ধ। বাহুটা সাধারণ বাহু, জি। এই বাহুটা সাধারণ বাহু। সাধারণ বাহু। আর কি পাওয়া যায়? একটা আর ত্রিভুজের যদি বিএও বলা দুইটা, আছে। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখো
এই বাহু আর এই বাহু সমান না, কারণ হচ্ছে তোমার ব্যাসার্ধ সমান। ব্যাসার্ধ সমান হলে জি তোমার এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়। আর সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলা পরস্পর কি সমান না? ওই যে দুইটা কোণ সমান। সমান সমান জি বাহু বিপরীত কোণটা সমান। তাহলে এই কোণ আর এই কোণ সমান, একই রকম ভাবে এই কোণ আর এই কোণ সমান। আবার যেহেতু এই কোণ আর এই কোণ সমান, সো দ্যাট এই দুইটা কোণ পরস্পর কি হবে? সমান হবে। সমান হবে। কথাটা আমি বলে আসতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমার দেখো এই কোণটা সমান, এই কোণটা সমান, আর হচ্ছে এই কোণটা সমান, এই কোণটা সমান। তাহলে 3 নাম্বার যে কোণটা আছে এরা অটোমেটিক্যালি সমান হয়ে যাবে, কারণ দুইটা কোণ পরস্পর সমান হলে 3 নাম্বার কোণটা তো এমনি সমান। জি তো তোমার সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণদ্বয় পরস্পর সমান হওয়ার কারণে ত্রিভুজদ্বয় সর্বসম, তাই বলা যাবে। সর্বসম। তাহলে সর্বসম হলে তোমার এই এবি আর এসি পরস্পর কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। ঠিক আছে, সমান হয়ে যাবে। এগুলা জি স্যার। প্রশ্নে খুব আসে না, এই জন্য আমি ওইভাবে লেখাচ্ছি না। আচ্ছা, এরপরে জি স্যার। দেখো 3 নাম্বারটা কি বলছে। কোন বৃত্ত একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু গুলো দিয়ে যায়, দেখাও যে বৃত্তটির কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু। এটাও একটা রুলস হিসেবে ব্যবহার করা হয় বিভিন্ন জ্যামিতিতে। তো এটা আমরা একটু প্রমাণ করে ট্রাই করি। একটা বৃত্ত একটা সমকোণী ত্রিভুজের প্রান্তবিন্দু দিয়ে যায়, তাহলে আমি ভিতরে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। এই হচ্ছে আমার একটা সমকোণী ত্রিভুজ। তা আমাকে প্রমাণ করতে হবে এই অতিভুজের মধ্যবিন্দুতে হচ্ছে কেন্দ্রটা। এখানে যদি মধ্যবিন্দু বরাবর যোগ করা হয়, আর এখানে যদি মধ্যবিন্দু বরাবর যোগ করা হয়, খেয়াল করো, জি মধ্যবিন্দু স্যার। বরাবর যদি যোগ করো, তাহলে এখানে আগে থেকেই ছিল 90 ডিগ্রি। একটু বোঝার চেষ্টা করো, এখানে আগে থেকেই ছিল 90 90 ডিগ্রি। ডিগ্রি। আর এটা মধ্যবিন্দু বরাবর যোগ করার কারণে আমরা জানি কেন্দ্র থেকে যদি কোনো যে সরলরেখার উপরে আমার সরলরেখা না, সরি, জ্যায়ের উপরে লম্ব টানা হয়, তাহলে সেটা পরস্পর সমান হয়। তাহলে সেই জি ক্ষেত্রে তুমি কিন্তু বলতে পারো যে এই আহ এটাও 90 ডিগ্রি, আর এটাও কত? 90 ডিগ্রি। 90 তাহলে একটা চতুর্ভুজের 3টা কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে 4 নাম্বার কোণটাও কয় ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। সো দ্যাট এই চতুর্ভুজটা হওয়ার সম্ভাবনা দুইটা, একটা হচ্ছে বর্গ অথবা আয়ত। আয়তক্ষেত্র। কিন্তু এখানে আমি বর্গ এক্স্যাক্টলি বলতে পারবো না। কেন বলতে পারবো না? কারণ হচ্ছে আমি যে সমকোণী বাহু ত্রিভুজটা তো আঁকছি সমান সেটা বলতে হবে। সমবাহু কিনা এটা আমি জানি না। যদি জি সমদ্বিবাহু হয় তাহলে হয়তো বর্গ হওয়ার সম্ভাবনা ছিল, বাট এখানে আমার বর্গ বলার কোনো রাইট নাই। আমি এটা কি বলতে পারি? আয়ত বলতে পারি। আয়ত বলতে তাহলে পারি। আয়ত যদি হয়, এই বাহু আর এই বাহু পরস্পর কি সমান। সমান? জি আবার স্যার সমান। এইটুকুন আর এইটুকুন কি পরস্পর সমান না? জি কারণ মধ্যবিন্দু কারণ এই নিয়েছি। যে মধ্যবিন্দু, মধ্যবিন্দু। তাহলে কি বলতে পারো তুমি? এই যে এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান, ওই দুই পাশের দুই ত্রিভুজের। একই জি রকম ভাবে এইটা আর এইটা সমান। এইটা হ্যাঁ, সমান। কিন্তু এইটুকুন কামটা আবার এইটুকুনের সমান, সো দ্যাট বলা যায় এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান। সমান। তাহলে দেখো কি হলো, অন্তর্ভুক্ত কোণটা 90 ডিগ্রি, সন্নিহিত বাহু দুইটা সমান। তাহলে এই যে আমার এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা পরস্পর কি হবে? সর্বসম হবে। সর্বসম তাহলে হবে। সর্বসম হলে তাদের যে অবশিষ্ট বাহুটা আছে সেই বাহুটা পরস্পর কি হবে? সমান সমান হবে। হবে। তো দেখো, কেন্দ্র কেন্দ্র থেকে দুই প্রান্তের দূরত্বটা সমান হয়ে গেল। তাহলে এটা কি? এটা হচ্ছে বৃত্তের ব্যাস, এবং সেটা অতিভুজের মধ্যবিন্দু পেয়ে গেলাম। তার মানে বলা জি যায় যে একটা বৃত্তের যদি শীর্ষ থেকে একটা সমকোণী ত্রিভুজের শীর্ষ থেকে যদি একটা বৃত্ত আঁকা যায়, তাহলে সেই বৃত্তের কেন্দ্রটা হয় অতিভুজের মধ্যবিন্দুতে। হ্যাঁ, দুটি সমকেন্দ্রিক বৃত্তের, মানে কেন্দ্র এক। দুটি সমকেন্দ্রী বৃত্তের একটি জ্যা এবি অপর বৃত্তকে সিডি বিন্দুতে ছেদ করে। এটা বলছে যে একটা বৃত্ত আমরা এঁকে নিলাম, আর এর ভিতরে আমরা আরেকটা বৃত্ত এঁকে নিই। এদের দুজনারই কেন্দ্র হচ্ছে ধরি ও, এদের দুইটারই কেন্দ্র ও। এখন একটার বৃত্তের একটার হচ্ছে এ বি যায়, অপর বৃত্তকে সি এবং ডি বিন্দুতে ছেদ করে। তাহলে আমরা মনে করি এই ভিতরে যে বৃত্তটা আছে এই বৃত্তটা হচ্ছে এই এ আর বি, এ বি যায়। তো এই জ্যাটাকে দুই দিকে আমি বর্ধিত করলে এখানে এরা মনে করি একটা হলো সি বিন্দু এবং আরেকটা হলো ডি বিন্দুতে ছেদ করে। তো আমাদের প্রমাণ করতে হবে যে এসি এবং বিডি পরস্পর সমান। তো
তো যেটা করব আমরা ও কেন্দ্র থেকে এই এ বি এর উপর একটা লম্ব টানি। তো লম্ব টানলে আমরা কিন্তু বলতে পারি যে যদি কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের উপরে লম্ব টানা হয় তাহলে সেই লম্বটা ওই জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে। আমরা এখান থেকে বলতে পারি যে ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট ছোট বৃত্তে আমরা যদি এখানে একটা নাম দিই, এটা যদি এম নাম দিই, ছোট বৃত্তে আমাদের ও এম লম্ব হচ্ছে এবি। এটা কিন্তু অঙ্কন অনুসারে আমরা এটা অঙ্কন করছি, আমি জিনিসটা লিখলাম না, এটা তোমাদের তুমি বিস্তারিতভাবে লিখে নিবা। তো আমরা এখানে লম্ব এঁকে নিছি, অঙ্কন করছিল এখানে লম্ব, তাহলে যেহেতু আমরা ও এম লম্ব এবি আঁকছি, অতএব আমরা বলতে পারি যে এ এম সমান সমান হচ্ছে বিএম। কারণ হচ্ছে আমাদের উপপাদ্যের মধ্যে আমরা পেয়ে গেছিলাম যে যদি কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপরে লম্ব অঙ্কন করা হয় তাহলে সেই লম্বটা ওই জ্যাকে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এম ইকুয়াল টু হচ্ছে বিএম। আবার ও কেন্দ্র বিশিষ্ট বড় বৃত্তে বড় বৃত্তে আমরা দেখতে পাচ্ছি যে ও এম লম্ব হচ্ছে সিডি, বা তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে ওএম যেহেতু সিডির উপরে লম্ব, তাহলে সেক্ষেত্রে আমাদের সি এম দ্যাটস ইকুয়াল টু হবে ডিএম। তাহলে সি এম ইকুয়াল টু ডিএম। আবার দেখো সি এম সমান সমান লেখা যায় হচ্ছে আমাদের এসি যোগ হচ্ছে এ এম, আর এদিকে ডিএম সমান সমান লেখা যায় হচ্ছে বিডি যোগ হচ্ছে বিএম। তো যেহেতু আমরা কিছুক্ষণ আগে পাইছি যে এ এম এবং বিএম পরস্পর সমান, তাহলে এ এম এবং বিএম পরস্পর সমান, তাহলে আমরা উভয় পাশ থেকে যদি এ এম এবং বিএমটাকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের থাকে কি এসি সমান সমান হচ্ছে বিডি। তাহলে এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছে, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে যে এখানে যে অংশ দুইটা থাকবে অর্থাৎ বিন্দুতে ছেদ করলে এসি এবং বিডি পরস্পর সমান হবে, তাহলে এসি এবং বিডি পরস্পর সমান, এটা আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল। 5 কি বলছে? বৃত্তের দুইটি সমান জ্যা পরস্পরকে ছেদ করলে দেখাও যে এদের একটির অংশদ্বয় অপরটির অংশদ্বয়ের সমান। বৃত্তের দুটি সমান জ্যা পরস্পরকে ছেদ করলে এদের একটির এক অংশ অন্যটির এক অংশের সমান, একটির অংশদ্বয় অন্যটির অংশদ্বয়ের সমান। তার মানে এখানে এটা ছেদবিন্দু যদি এম হয় তাহলে আমাকে প্রমাণ করতে হবে এমডি সমান সমান এ এম, আর এই বিএম সমান সমান হচ্ছে সিএম, এটা প্রমাণ করতে হবে। জি স্যার। তাহলে আমরা কিভাবে প্রমাণ করতে পারি? এখানে যদি লম্ব আঁকি, খেয়াল করো, যদি লম্ব এঁকে দিই, এটার থেকেও যদি এখানে লম্ব এঁকে দিই, বৃত্তের দুটি সমান সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়, মনে আছে? জি স্যার। তাইলে ওএম আর ওএন আমরা যদি লম্বটা আঁকছি, ধরো ওপি আর ও কিউ লম্ব আঁকছি, এই ওপি আর ও কিউ সমান হবে না ওই রুলস অনুযায়ী? সর্বসম্মত করতে পারবো ওটা অনুযায়ী। সর্বসম বলতে ওই যে আমাদের প্রিভিয়াস একটা করে আসছে যে বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়, সমদূরবর্তী, যেহেতু এবি আর সিডি জ্যা দুইটা সমান প্রশ্নেই বলা আছে, তাই এদের দূরত্ব পরস্পর সমান হবে, সেক্ষেত্রে ওপি আর ও কিউ কিন্তু সমান হবে, এটা আমরা জানি। এখন যদি এই কোণাটা যোগ করে দাও, এই কোণাটা যোগ করে দিলে এটা লম্ব, হ্যাঁ, তো এই এক বাহু সমান অতিভুজ সমান, তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম হবে, সর্বসম হলে এই অংশটা আর এই অংশটা সমান হয়ে যাবে, দেখছো? আর আগেই বলতে পারবো এই ওপিটা হচ্ছে এবি কে সমান সমান দুই ভাগে ভাগ করছে, তার মানে এপি আর কিউডি কিন্তু সমান হবে, সেটা আগেই বলা যাবে। তাহলে এপি যোগ পি, এখানে নাম দিব হচ্ছে, আচ্ছা এটা ছিল এম, এপি যোগ পিএম সমান সমান কিউডি যোগ কিউএম, অর্থাৎ তোমার এ এম সমান সমান ডিএম, এটা কিন্তু বলা যায়। তাহলে অবশিষ্ট অংশ সিএম সমান সমান বিএম, এটা তো হয়ে গেল প্রমাণ, তাই না? এতে কিন্তু প্রমাণ হয়ে যায়, আর কিছু দরকার হয় না। আচ্ছা তাহলে আমরা একটু অঙ্কন করে নিচ্ছি। কি অঙ্কন? অঙ্কন হচ্ছে আমাদের অঙ্কন এই ওপি লম্ব এ বি ও ও কিউ লম্ব সিডি আঁকি, আর একই সাথে কি করছি আমরা, এই যোগ করছি হলো ও এম যোগ করি। আগের কথাগুলা কিন্তু বিশেষ নির্বাচনের মধ্যে লিখতে হবে। সেটা কি? যে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে এ বি এবং সিডি জ্যাদ্বয় পরস্পর সমান এবং তারা পরস্পরকে এম বিন্দুতে ছেদ করে।
প্রমাণ করতে হবে যে এ এম সমান সমান ডিএম আর সি এম সমান সমান বিএম। এটা বিশেষ নির্বাচন, আমি ওটা বিশেষ নির্বাচনে না যাই। অঙ্কন গেল আমাদের। এরপর প্রমাণ। প্রমাণ হলো এই এ বি ও সিডি জেদয় পরস্পর সমান হওয়ায় তারা কেন্দ্র থেকে সমদূরবর্তী হবে। তারা কেন্দ্র থেকে এই যে এইভাবে, ওই যে কিছুক্ষণ আগে যে কথাটা আমি বললাম যে যদি পুরাটা নাও দেখাও তাহলে রুলসটা লিখতে হবে সমদূরবর্তী। অর্থাৎ আমাদের বলা যায় যে এই ওপি সমান সমান হচ্ছে ও কিউ। আবার ওপি লম্ব এবি হওয়া এবং ও কিউ লম্ব সিডি হওয়ায় আমরা বলতে পারি যে এই এপি ইকুয়াল টু হচ্ছে হাফ অফ এবি ও এখানে ডি কিউ সমান সমান হচ্ছে হাফ অফ সিডি। যেহেতু এবি ইকুয়াল টু হচ্ছে সিডি সেহেতু এপি ইকুয়াল টু হচ্ছে ডি কিউ। আমরা এটুকুন আগে দেখাই নিয়ে আসলাম যাতে পরবর্তীতে আমাদের বাকি অংশটুকুন লিখতে সুবিধা হয়। আচ্ছা, এখন আমাদের কাজ হলো ত্রিভুজ ও পি এম ও ত্রিভুজ ও কিউ এম এর মধ্যে সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে আমরা একবারে লিখে দিই সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে সমকোণী ত্রিভুজদ্বয়ের মধ্যে আমরা কি কি পাচ্ছি হচ্ছে ওই ও এম অতিভুজ ও এম সমান সমান হচ্ছে অতিভুজ ও এম, দুজনের অতিভুজ ও এম। আর ওপিএম এর ওপি বাহু ওপি সমান সমান হচ্ছে আমাদের ও কিউ। এই যে কিছুক্ষণ আগে দেখা এসছে ওপি সমান সমান ও কিউ। অতএব ত্রিভুজ ও পি এম সর্বসম হচ্ছে ত্রিভুজ ও কিউ এম। তাহলে সমান হলে আমাদের বাকি অংশটা অর্থাৎ পি এম সমান সমান হচ্ছে কিউ এম। অতএব আমরা বলতে পারি এই যে এটার সাথে যদি মিলাই ফেলি যে এপি যোগ পিএম অর্থাৎ এই সমীকরণটা আর এই সমীকরণটাকে আমি পরস্পর যোগ করতেছি। তাই যদি যোগ করি তাহলে এপি যোগ পিএম মানে বাম পক্ষের সাথে যোগ সমান সমান ডান পক্ষের সাথে যোগ। এখানে হবে ডি কিউ যোগ হচ্ছে কিউ এম, বা এপি যোগ পিএম মানে হচ্ছে এ এম আর ডি কিউ যোগ ডিএম মানে হচ্ছে আমাদের ডিএম। তাহলে এম আর ডিএম সমান। যেহেতু এম আর ডিএম সমান তাহলে অবশিষ্ট অংশ হচ্ছে বা এটাকে আমরা যদি একটু ছোট করে এই যে পাশেই আমি লিখে রাখি আলাদা ভিডিওতে আলাদা পেজে না যে আবার দেখো এই এ বি সমান সমান হচ্ছে সিডি। যদি আমি এটুকু দেখাই দিতে চাই, না দেখাই একবারে লিখে দিলেও সমস্যা নাই। আবার এ বি মানে হচ্ছে এ এম যোগ বি এম আর সিডি মানে হচ্ছে সি এম যোগ ডিএম। তো যেহেতু দেখো আমাদের এ এম আর ডিএম সমান তাহলে উভয় পাশ থেকে এম আর ডিএম বাদ দিলে আমার বাকি থাকে হলো বিএম সমান সমান হচ্ছে সিএম। তাহলে এটাও প্রমাণ দেখা দিলাম। 6 নাম্বারটা দেখাও যে ব্যাসের দুই প্রান্ত থেকে তার বিপরীত দিকে দুটি সমান জ্যা অঙ্কন করলে তারা সমান্তরাল হয়। এটাও একটা মজার প্রশ্ন। ব্যাসের দুই প্রান্ত থেকে তার বিপরীত দিকে দুইটি সমান জ্যা অঙ্কন করলে তারা পরস্পর সমান্তরাল হয়। তো আমি কিন্তু কোথাও বিশেষ নির্বাচন লিখতে যাব না, আমি অ্যাজ ইউজুয়াল সরাসরি প্রমাণে যাব। দেখো মনে করো এই একটা বৃত্ত আর এই বৃত্তে আমার একটা ব্যাসের কথা বলা হচ্ছে। তাহলে আমি একটা ব্যাস এঁকে নেই। এই হচ্ছে আমার একটা ব্যাস, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, মনে করি এটা হলো এবি ব্যাস। তো বলছে যে ব্যাসের দুই প্রান্ত থেকে যদি দুইটা সমান জ্যা আঁকা যায় তাহলে আমি দুইটা সমান জ্যা আঁকবো। এই প্রান্ত থেকে একটা জ্যা আঁকলাম আর এই প্রান্ত থেকে আমি আরেকটা জ্যা আঁকবো একই সাইজের। এই তো এটা মনে করো এ পি আর এটা হচ্ছে বি কিউ, দুটি সমান জ্যা আঁকলাম, এটা অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত। তাহলে আমাকে প্রমাণ করতে হবে যে এপি এবং বি কিউ পরস্পর সমান্তরাল। তো খেয়াল করো
সমান্তরালের প্রমাণ কিন্তু তখনই হয় যখন একান্তর কোণ অথবা অনুরূপ কোণ পরস্পর সমান হয়, এছাড়া কিন্তু সমান্তরাল প্রমাণ করার আর কোনো ওয়ে নেই, তাই না? কারণ আমরা যে সাধারণ জি রুলস এর মধ্যে দেখে আসছি, জ্যামিতিক সাধারণ রুলস এর মধ্যে, যে সমান্তরাল তখনই হয় যখন তোমার একান্তর কোণগুলা সমান হয় অথবা অনুরূপ কোণগুলা সমান হয়। সমান হয়। তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে একটা ত্রিভুজের মধ্যে কাউন্ট করে ফেলতে পারি, অর্থাৎ আমি যদি এই ওপি আর হচ্ছে আমি ও কিউ যদি যোগ করে দিই, তাহলে এটা কিন্তু একটা ত্রিভুজ চলে আসবে। এবং এই ত্রিভুজ দুইটা যদি কোনোভাবে সর্বসম দেখানো সম্ভব হয়, সর্বসম দেখানো যদি সম্ভব হয়, তাহলে কিন্তু আমাদের মোটামুটি বলতে পারবো যে যে কোনো একটা কোণ, যেমন এই কোণটা আর এই কোণটা যদি সমান হয়, অথবা এই কোণটা আর এই কোণটা যদি সমান দেখাতে পারি, তাহলে কিন্তু এরাই কিন্তু এক একান্তর একটা কোণ একান্ত দেখাতে কোণ। পারবো। এবং একান্তর কোণ হওয়ার জি পরে কিন্তু আমরা বলে দিতে পারবো যে সমান্তরাল। সো দ্যাট আমাকে কোণ সমান প্রমাণ করতে হবে একান্তর কোণ সমান প্রমাণ করার জন্য, আর কোণ সমান প্রমাণ করার জন্য আমাদের একটাই রুলস, সেটা হলো সর্বসম রুলস। আর সর্বসম। সর্বসম রুলস হয় ত্রিভুজের ক্ষেত্রে। সো ত্রিভুজ বানানোর জন্য আমরা কি করলাম, খোলা প্রান্ত দুইটা যোগ করে দিলাম। তাহলে অঙ্কন করছি, কি অঙ্কন অঙ্কন করছি হলো ওপি এবং ও কিউ যোগ করি, বাকিগুলা কিন্তু উপপাদ্য অনুযায়ী বলা আছে, জি যোগ করি। প্রমাণ, প্রমাণ হলো ত্রিভুজ ও এ পি এবং ত্রিভুজ ও বি কিউ এর মধ্যে, আমরা ও এ পি আগে লিখছি, তাহলে ও এ পি টার্ম গুলো আমরা আগে লিখবো। তাহলে ও এ সমান সমান হচ্ছে ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ। ও পি সমান সমান হচ্ছে ও কিউ, একই বৃত্তের ব্যাসার্ধ। উভয় ক্ষেত্রেই ব্যাসার্ধ। হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। ব্যাস। আরেকটা হলো এই এপি সমান সমান হচ্ছে বি কিউ, প্রশ্নানুসারে, প্রশ্নে বলা আছে যেটা পরস্পর সমান, সমান সমান হবে। জ্যা। তাহলে একটা ত্রিভুজের তিন বাহু, একটা ত্রিভুজের তিন বাহু সমান, তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ ও এ পি সর্বসম হচ্ছে ত্রিভুজ ও বি কিউ। তাহলে সর্বসম হলে আমাদের দরকার তো খালি কোণ, আর কিছু তো দরকার নাই। তাহলে অনুরূপ কোণগুলা সমান হবে। দেখো যেহেতু এই বাহুটা এই বাহুর সমান, সো দ্যাট আমাদের এই কোণটা কিন্তু যখন বাহু সেট করব, ও যখন ও এর উপরে পড়বে, এ যখন বি এর উপরে পড়বে, তখন এই পি যখন কিউর উপর চলে আসবে, তখন এই কোণটা কিন্তু আলটিমেটলি এখানে চলে যাবে। তাহলে ওটাই অনুরূপ এ কোণ। আর বি হবে তাহলে। তাহলে আমরা বলতে পারি ও এ পি কোণ সমান সমান হচ্ছে ও বি কিউ কোণ। কিন্তু এরা পরস্পর, কিন্তু এরা পরস্পর একান্তর কোণ, পরস্পর একান্তর কোণ। অতএব বলা যায় একান্তর কোণ যেহেতু সমান হয়ে গেছে, তার মানে আমাদের এই এ পি সমান্তরাল হচ্ছে বি কিউ, প্রমাণিত। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। সহজ না? দেখো জ্যামিতি আসলে কিন্তু কত মজার জিনিস, জ্যামিতি মজার জিনিস এবং খুব সহজ জিনিস। একটু একটু মাথা খাটায় চিন্তা করলে দেখবা যে জ্যামিতি আরো ম্যাথের চেয়েও সহজ। কোনো হিসাব নিকাশ জি নাই, কিছু স্যার। নাই, খালি দুই একটা রুলস টুলস দিয়ে বইলা ওইগুলা মাথায় রাখতে পারলেই অটোমেটিক্যালি প্রমাণ হয়ে গেল। 7 7 নম্বর। নম্বর প্রশ্নটা হচ্ছে, দেখাও যে বৃত্তের দুটি জ্যায়ের মধ্যে বৃহত্তর জ্যাটি ক্ষুদ্রতর জ্যা অপেক্ষা কেন্দ্রের নিকটতর। অর্থাৎ ওই যে যেটা বলছিল যে যে বৃত্তের দুইটা সমান জ্যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, ওটারই একটা আলটিমেটলি আরেক প্রমাণ, মানে অনুসিদ্ধান্তের এটা একটু মতো। অনুসিদ্ধান্ত। তাহলে বৃত্তের দুইটা জ্যায়ের মধ্যে যে জ্যাটা বড় সেই জ্যাটা কেন্দ্রের কাছাকাছি থাকবে, আর যে জ্যাটা ছোট সেই জ্যাটা কেন্দ্র থেকে দূরে দূরে থাকবে, থাকবে। এটা আমাকে প্রমাণ করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা দেখি প্রমাণটা করি। একটা হচ্ছে আমরা নিব বড় জ্যা, আর একটা নিব ছোট জ্যা। এটা কেন্দ্র, এটা আঁকলাম একটা বড় জ্যা, আর এটা এদিকে আঁকলাম একটা ছোট জ্যা। এমনিই দেখো, দেখলেই বোঝা যাচ্ছে যে কোনটা কাছে আর কোনটা দূরে। জি এখানে লম্ব আঁকলাম, এখানে লম্ব আঁকলাম। আচ্ছা, এবার কিভাবে প্রমাণ করতে পারি? তাহলে ছোট বড় প্রমাণ করতে হবে। কিভাবে প্রমাণ করতে পারবো আমরা? ত্রিভুজ লাগবে। ত্রিভুজের ত্রিভুজ মধ্যে, ছাড়া তো কোনো তুলনা করতে পারবো না। ত্রিভুজ ছাড়া তুলনা করতে পারবা না, তাহলে ত্রিভুজ একে নিয়ে আমরা, আচ্ছা আমরা যে নাম দিই, এটা মনে করো এবি জ্যা, আর এটা হচ্ছে সিডি জ্যা। এটা যোগ করে দিলাম, আর এটা যোগ করে দিলাম। দূরত্বের কথাও কিন্তু বলা আছে, সো দ্যাট দূরত্বের কথা আমার আলাদাভাবে আঁকার দরকার নেই। তাহলে অঙ্কন করছি আমি, সিম্পল অল্প একটু অঙ্কন করছি, সেটা কি ওই যে ওই দুটো যোগ করছি। অঙ্কন হলো এই ও ও এ আর ও বি এ যোগ করেছি। এবং
ও ডি যোগ করি প্রমাণ দেখো, প্রমাণ হচ্ছে আমার ছোট বড় প্রমাণ করার ত্রিভুজের ক্ষেত্রে একটাই রুল ছিল, যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড়, এরকম একটা রুল ছিল। হ্যাঁ, তো জি। ওই রুলস এর মধ্যে যাওয়ার আগে অতিভুজ আমরা একটু সমান এখানে, দেখে নিই অতিভুজটা যে সমান সমান আছে এটা একটু দেখাই নেই। তো এটা তো একই সেক্ষেত্রে বৃত্তের ব্যাসার্ধ। সেক্ষেত্রে আমরা আমরা একটু দেখি। দেখো, এই এ বি ইজ গ্রেটার দেন হলো সিডি প্রশ্নে বলা আছে, বা হাফ অফ এ বি ইজ গ্রেটার দেন হবে হাফ অফ সিডি, তাই না? সিডি। আর হাফ অফ এবি মানে হচ্ছে আমাদের, আচ্ছা আমরা এখানে নাম দেইনি, এটা ধরো এম আর এটা হচ্ছে এন। হাফ অফ এবি মানে হচ্ছে এ এম, আর হাফ অফ সিডি মানে হচ্ছে ডিএন। কারণ কি? কারণ হচ্ছে তোমার জ্যায়ের উপরে লম্ব আঁকলে জ্যাকে দ্বিখণ্ডিত করে, ওই কারণটাই, যে কোনো কেন্দ্র জি। থেকে জ্যায়ের উপরে লম্ব অঙ্কন করলে ওই জ্যাকে দ্বিখণ্ডিত করে, সেই অনুযায়ী হাফ অফ এবি মানে হচ্ছে এম। তাহলে এম ইজ গ্রেটার দেন ডিএন, এটুকুন আমরা এখান থেকে বের করে ফেললাম। তাহলে পিথাগোরাসেই যাই, পিথাগোরাসে যাই, কারণ হলো যে সবসময় রুলস এর মধ্যে গেলে আবার একটা ঝামেলা হবে, বা সদৃশের মধ্যে গেলে ঝামেলা হবে, আরো পিথাগোরাসে যাই। তাহলে ত্রিভুজ এ ও এম সমকোণী ত্রিভুজে পিথাগোরাস যেটা বলছেন, যদিও পিথাগোরাস আমরা প্রমাণ করে আসিনি, সামনে প্রমাণ করব, তারপরও পিথাগোরাস কি বলছে তা তো জানি। অতিভুজের স্কয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার, স্কয়ার। এটা পিথাগোরাস অনুযায়ী জানি। আবার ত্রিভুজ তোমার সি সি না সরি ডিও এন সমকোণী ত্রিভুজে এখানে আমরা পাচ্ছি হচ্ছে ওডি স্কোয়ার সমান সমান হচ্ছে আমার ওএন স্কোয়ার প্লাস ডিএন স্কোয়ার। ডিএন স্কয়ার। কিন্তু এই ও এ স্কোয়ার আর ওডি স্কোয়ার পরস্পর সমান, কারণ কি? এরা একই বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ যদি হয় তাহলে আমাদের ডান পক্ষটাও পরস্পর সমান হবে, অর্থাৎ তোমার ও এম স্কোয়ার প্লাস হচ্ছে এ এম স্কোয়ার ইকুয়াল টু হবে ওএন স্কোয়ার প্লাস হচ্ছে ওডি না, ডিএন এটা স্কয়ার। হলো ডিএন স্কোয়ার, সরি, ওডি স্কোয়ার ওএন স্কোয়ার প্লাস ডিএন স্কোয়ার। আচ্ছা এখন খেয়াল করো, আমাদের এই যে এ এম এবং ডিএন এর মধ্যে তুলনা যেটা করছিলাম আমরা, এম টা কিন্তু বড় ছিল আর ডিএন টা ছোট ছিল, ছোট অর্থাৎ এই ছিল। যে এটা বড় আর এটা হচ্ছে ছোট। তাহলে আমরা ছোট। কিন্তু একটা একটা জিনিস শিখছিলাম যে যদি দুইটা জিনিসকে যোগ যোগ করে একটা সমীকরণ তৈরি করা হয়, ইকুয়াল সমীকরণ তৈরি করা হয়, এবং সেখানে যদি এমন হয় যে এক পক্ষের একটা জিনিস অন্য পক্ষের একটা জিনিসের থেকে বড় হয়, তাহলে ব্যাপারটা এমন দাঁড়ায় যে বড়টার সাথের অংশটা ছোট হয়ে যায় আর ছোটটার সাথের অংশটা বড় হয়ে যায়। বড়। তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারবো যে এটা বড়টার সাথেটা তো ছোট, তাহলে ওএম হবে ছোট, জি জি। আর এটা ছোট, এটা ছোটটার সাথে এটা বড়, ওএন হবে বড়। তাহলে ওএম ইজ লেস দ্যান ওএন, তাহলে ওএম ছোট ওএন বড়, শব্দের অর্থ কি? যে এবি হচ্ছে কাছাকাছি আর সিডি হচ্ছে দূরবর্তী। তাহলে আমরা বলতে পারি যে দুটি জায়ের মধ্যে যেটা বড় সেটা কেন্দ্রের কাছাকাছি, আর যেটা ছোট সেটা কেন্দ্রের থেকে দূরে। আচ্ছা আমরা 8 নম্বর প্রশ্নটা দেখি কি বলছে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ ইকুয়াল টু এক্স সেন্টিমিটার, এই যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত যেখানে পি কিউ এটা হচ্ছে এক্স সেন্টিমিটার, এবং ও আর লম্ব পি কিউ, এই ও আরটা হচ্ছে পি কিউর উপর লম্ব। তাহলে বের করতে বলছে যে কিউ ও এস কোণের পরিমাণটা কত। আচ্ছা এখানে একটা কোণ দেওয়া আছে, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। তো আমরা এবার খতে বলছে যে প্রমাণ করো যে পি এ জ্যাটি হচ্ছে বৃত্তটির বৃহত্তর জ্যা। আর গতে বলছে ও আর ইকুয়াল টু যদি x/2 - 2 সেন্টিমিটার হয় তাহলে এক্স এর মানটা কত। আচ্ছা আমরা তাহলে ক নাম্বার থেকে শুরু করি, ক নাম্বারটা। তো এই জায়গাতে আমাদের যেটা বলছে যে এই কোণটার মান কত, অর্থাৎ কিউ ও এস কোণটার মান কত। তো আমরা একটু দেখি, কিউ ও এস কোণটা কিন্তু এই যে ওপি কিউ ত্রিভুজ আছে সেই ত্রিভুজের একটা বহিস্থ কোণ। তো যেহেতু বহিস্থ কোণ তাহলে সেটা কিন্তু এই দুইটা বিপরীত কোণের সমষ্টি সমান হবে। আবার একটা ব্যাপার হচ্ছে, এটা যেহেতু কেন্দ্র, তো সেক্ষেত্রে ওপি আর ও কিউ হচ্ছে এই বৃত্তের একটা ব্যাসার্ধ। সো ওপি কিউ কিন্তু একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাই এটা 30 ডিগ্রি হওয়ার কারণে এটাও হবে 30 ডিগ্রি। তার মানে এই দুটো কোণের যোগফল হবে 60 ডিগ্রি, এবং সেটা নিয়ে কিন্তু আমরা বলতে পারবো যে কিউ এস কোণের মানটা হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা তাহলে তাই আমরা লিখে দিই যে
ত্রিভুজ পিও কিউ এ, ত্রিভুজ পিও কিউ এ ওপি সমান সমান হচ্ছে ও কিউ, একই বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা বলতে পারি যে ও কিউ পি কোণ সমান সমান হবে ও পি কিউ কোণ, দ্যাটস ইকুয়াল টু 30 ডিগ্রি। আবার ত্রিভুজ পিও কিউ এর বহিস্থ আমাদের কিউ ও এস কোণ, দ্যাটস ইকুয়াল টু হবে ও পি কিউ কোণ, বিপরীত অন্তস্থ দুই কোণের যোগফলের সমান, যোগ হচ্ছে ও কিউ পি কোণ। তাহলে আমাদের ও পি কিউ কোণের মানটাও হচ্ছে 30 ডিগ্রি, আর ও কিউ পি কোণের মানটাও হচ্ছে 30 ডিগ্রি, দ্যাটস 30 ইকুয়াল টু 30 যোগ 30 ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাদের এই কিউ ও এস কোণের মানটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাদের কটা শেষ হয়ে গেল। এবার খটা বলছে প্রমাণ করো যে পি এ জ্যা বৃত্তটির বৃহত্তর জ্যা। তাহলে পি এর জ্যা বৃত্তটির বৃহত্তর জ্যা, তাহলে আমরা খতে পি এর জ্যা প্রমাণ করার জন্য আমাদের যেহেতু বলছে বৃহত্তর মানে তার থেকে ছোট কেউ আছে, তাহলে ছোট কেউ বলতে এখানে জ্যা আছে কে কে, আমার একটা জ্যা আছে পি কিউ জ্যা আর একটা জ্যা আছে এস কিউ জ্যা। তো সেক্ষেত্রে আমরা এই পি কিউ জ্যাটাকে প্রমাণ করা কিন্তু আমাদের জন্য বেশি সহজ হবে। আমরা এস কিউ জ্যাটাও দেখাতে পারি, কেননা এই যে এস ও কিউ ত্রিভুজ থেকেও এস কিউ জ্যা এর তুলনা করা যাবে। তো আমরা সেদিকে না যেহেতু আমাদের এখানে এই পি এস জ্যাটা আমাদের এই ত্রিভুজের সাথে সম্পর্কিত আছে পি কিউ এবং কিউ এস এর সাথে, তো সেক্ষেত্রে আমরা ওদিক থেকে যদি একটু প্রমাণটাকে করার চেষ্টা করি। তো এখানে ত্রিভুজ পি ও কিউ এ, আমরা সরাসরি প্রমাণে চলে যাই, কোনো কিছু অঙ্কনের প্রয়োজন নেই, কেননা সব কিছুই আমাদের এখানে অঙ্কন করা আছে। তাহলে ত্রিভুজ পি ও কিউ এ আমরা পাচ্ছি ও পি যোগ ও কিউ ইজ গ্রেটার দেন হবে পি কিউ। আবার একই রকমভাবে আমরা বলতে পারি যে কিউ ও এস ত্রিভুজে ও কিউ যোগ ও এস ইজ গ্রেটার দেন হচ্ছে এস কিউ, অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুই বাহুর বা ছোট দুই বাহুর যোগফল বড় বাহু থেকে বড়, সেই প্রমাণটা অনুযায়ী আমরা এই কথাটা লিখতে পারি। এবং সেখানে আমরা এখন কি বলতে পারি যে ও পিউ তো ও পিউ, আর ও কিউ এর পরিবর্তে আমরা কিন্তু ওএস লিখতে পারি, যেহেতু ও কিউ এবং ওএসটা পরস্পর সমান, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ, ইজ গ্রেটার দেন হচ্ছে পি কিউ, বা এই ওপি যোগ ওএস ইকুয়াল টু কিন্তু লেখা যায় যে পিএস। তাহলে পিএস ইজ গ্রেটার দেন হচ্ছে পি কিউ। আমরা অনুরূপভাবে দেখাতে পারি, অনুরূপভাবে দেখানো যায় যে আমাদের পিএস ইজ গ্রেটার দেন হচ্ছে এস কিউ। তাহলে একইভাবে আমরা এটাকেও দেখাতে পারি। তাহলে বলা যায় যে এই অতএব এই পি এ জ্যাটি বৃত্তের বৃহত্তর যে প্রমাণিত। এখানে কোনো অঙ্কনের প্রয়োজন ছিল না, তাই আমরা আলাদা কোনো অঙ্কন করতে যাইনি, কারণ সব কিছু এখানে আছে। আচ্ছা, তাহলে এটা হলো ব্যাপার। আর আমাদের 3 নাম্বার যেটা বলছে, 3 নাম্বারটাতে বলছে যে ও আর ইকুয়াল টু x/2 - 2 সেন্টিমিটার হলে। আচ্ছা, তাহলে আমরা দেখি 3 নাম্বারটা কীভাবে প্রমাণ করা যায়। আচ্ছা, আমরা চিত্রটা আবার একটু ছোট করে এঁকে নিই। এখানে হচ্ছে আমাদের পি কিউ, এখানে লম্ব আঁকলাম আর ও আর। তো যে চিত্র ছিল আমরা পুরো অবিকল চিত্রটাই এঁকে নিই। আচ্ছা, এখানে বলা আছে যে গ নাম্বারটাতে ও আর ইকুয়াল টু হচ্ছে আমাদের x/2 - 2। যেহেতু একটা ম্যাথমেটিক্যাল টার্ম এক্স এর মান বের করতে বলছে, তো আমরা ম্যাথমেটিক্যালি এটাকে করে ফেলবো। তো সেক্ষেত্রে আমরা দেখি এই কোণটা কিন্তু আমাদের দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি।
আর আর বলা আছে হচ্ছে পি কিউ ইকুয়াল টু হলো এক্স, এটা এটা সেন্টিমিটারে দেওয়া আছে, সেন্টিমিটার। এবার দেখি পি কিউটা যদি আমাদের এক সেন্টিমিটার হয়, তো আমরা জানি যে আচ্ছা আমরা একটু প্রমাণ লিখে নিই। প্রমাণ হচ্ছে এই ত্রিভুজ ও পি কিউ এ, ত্রিভুজ ও পি কিউ এ আমাদের এই পি আর ইকুয়াল টু ওপি কিউ, আমাদের ও আর লম্বটা হচ্ছে পি কিউ। তাহলে কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের উপরে লম্ব, তাহলে কেন্দ্র থেকে যে কোনো জ্যায়ের উপরে যদি লম্ব হয় তাহলে আমরা জানি ওই জ্যাটা সমান দুই ভাগে বিভক্ত হয়ে যায়। তাহলে এখানে পি আর ইকুয়াল টু হবে আর কিউ, এটা আমরা বলতে পারি পি আর ইকুয়াল টু আর কিউ। তো যেহেতু পি কিউটা এক সেন্টিমিটার, যেহেতু পি কিউ ইকুয়াল টু হচ্ছে এক্স সেন্টিমিটার, আর এই পি কিউটাই সমান দুই ভাগে ভাগ হয়েছে, একটা পি আর এবং আর কিউ, তাহলে সেক্ষেত্রে আমাদের বলা যায় যে আর কিউ ইকুয়াল টু হবে এক্স বাই টু এত সেন্টিমিটার। এবার দেখো আমরা এখানে আর কিউটা পেয়ে গেলাম এক্স বাই টু সেন্টিমিটার, ওয়ারটা আমাদের দেওয়া আছে। তো ওই ও আর এবং আর কিউ, আর একটা হচ্ছে ও কিউটা কিন্তু আমরা চাইলে এখন পিথাগোরাসের সূত্র দিয়ে বের করতে পারবো, কিন্তু আমাদের মনে হয় যে সেদিকে যাওয়ার আসলে খুব একটা প্রয়োজন নাই। কেন না, যেহেতু কর্নারে একটা কোণ দেওয়া আছে, তো এই কোণের উপর ভিত্তি করে আমরা যদি ত্রিকোণমিতির সূত্রের উপরে ডিপেন্ড করি যে লম্ব এবং ভূমিতে, লম্ব এবং ভূমির সাথে সম্পর্ক হচ্ছে ট্যান থিটার, তো আমরা যদি এই কোণটাকে সরাসরি ট্যান থিটার মধ্যে নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের আর ও কিউটা বের করার কোনো প্রয়োজন পড়তেছে না। আর এটাকে জ্যামিতিকভাবে যদি আমরা প্রমাণ করতে যাই তাহলে জিনিসটা একটু টাফ হয়ে যাবে, কারণ এখানে ও কিউ বের করতে হবে, তারপরে আবার অন্যান্য ত্রিভুজের সাথে সম্পর্কিত করে দেন এক্স এর মানটা বের করতে হবে। তো যেহেতু মান বের করতে বলছে ম্যাথমেটিক্যালি আমরা শুধু ত্রিকোণমিতির মধ্যে চলে যাওয়াটাই হচ্ছে সবচেয়ে বেটার। তাহলে আমরা এখান থেকে ত্রিকোণমিতিতে যদি যাই, যে এখন এই ট্যান অফ আমাদের ও কিউ আর কোণ, এটা কোন ত্রিভুজে, এটা হচ্ছে ও কিউ আর ত্রিভুজে, তাহলে ও কিউ আর ত্রিভুজে ট্যান অফ ও কিউ আর কোণ ইকুয়ালটা আমরা বলতে পারি এখানে লম্ব ডিভাইডেড বাই ভূমি। তো এই সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, তাহলে আমাদের এটা সূক্ষ্মকোণ, বিপরীত বাহুটা হবে ও আর, তাহলে ও আরটা হবে লম্ব ডিভাইডেড বাই ভূমি, এখানে ভূমিটা হচ্ছে আমাদের আর কিউ, বা টেন ও কিউ আর, এই আমরা জানি এই ও কিউ আর কোণটার মান হচ্ছে 30 ডিগ্রি, আর এদিকে ও আর এর মানটা হচ্ছে আমাদের এক্স বাই টু মাইনাস টু ডিভাইডেড বাই এখানে আর কিউ হচ্ছে, আর কিউ আমরা কেবলমাত্র বের করছি যে এটা হচ্ছে এক্স বাই টু। তো এখানে একটা কাজ করব, যেহেতু আমাদের সমীকরণ, তো কোনো সমীকরণের মধ্যে আমাদের একক লেখার দরকার না, আমাদের যদি একক লিখতে হয় একদম লাস্টে যে আমরা এককটাকে লিখব। তো এখানে টেন 30 ডিগ্রির মান হচ্ছে আমাদের 1/√3, আর এদিকে যদি একটু লসাগু করে ফেলি, তাহলে লসাগু করে ফেললে আমাদের উপরে হচ্ছে লসাগু 2, তো আমাদের হবে এক্স মাইনাস 4 আর নিচে হচ্ছে এক্স বাই টু, বা 1/√3 ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স মাইনাস 4/2, আর এটাকে গুণ দিয়ে উল্টালে আমাদের উপরে যাবে 2, নিচে হচ্ছে এক্স, যেহেতু ভাগ আছে ভাগের কাজই আমরা জানি ছোটোবেলা থেকে শিখে আসছি যে ভাগের কাজ গুণ দিয়ে উঠানো। তাহলে এখানে 2 আর 2 কেটে যায়, থাকে হচ্ছে আমাদের 1/√3 ইজ ইকুয়াল টু থাকে আমাদের ওখানে থাকবে হচ্ছে এক্স মাইনাস 4 ডিভাইডেড বাই হচ্ছে এক্স। এবার যদি আমরা আড়াআড়ি গুণ করি তাহলে আড়াআড়ি গুণ করলে আসে √3x মাইনাস হচ্ছে 4√3 ইজ ইকুয়াল টু ওখানে হবে এক্স, এখানে আড়াআড়ি গুণ করে দিলাম। তো আমরা এক্সগুলোকে যদি একদিকে নিয়ে আসি তাহলে একদিকে নিয়ে আসলে √3x মাইনাস হচ্ছে এক্স ইকুয়াল টু হবে ওপাশে 4√3। আচ্ছা এবার কি করা যায়, এখান থেকে একটা এক্স কমন নিয়ে নিলে আমাদের থাকে √3 মাইনাস 1 ইকুয়াল টু ওপাশে হচ্ছে 4√3। আচ্ছা তাহলে আমরা অন্য পেজে না যেয়ে আমরা এখানেই জিনিসটাকে করে ফেলি। তো দেখি এক্স ইকুয়াল টু কত আসবে, তাহলে এক্স ইকুয়াল টু আসবে ওপাশে আমাদের 4√3 ছিল, আর এই যে এটা যেহেতু এখানে এক্স এর সাথে গুণ আছে তাহলে এটা ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে সেক্ষেত্রে আমাদের ভাগে চলে যাবে হচ্ছে √3 মাইনাস 1। তো এরকম একটা টার্ম তো আসলে উত্তরে রাখা যায় না, আমাকে এটা একটা সিম্পল টার্মে আনতে হবে, অর্থাৎ ভগ্নাংশে না রেখে এটাকে একটা লাইনে চলে নিয়ে আসতে হবে। তো এই ধরনের ম্যাথমেটিক্যাল ব্যাপারগুলো আমরা তৃতীয় অধ্যায়ের মধ্যে পাই, যে যদি কখনো এরকম সমীকরণ পাওয়া যায় তখন যেটা করি আমরা, যে হরে যেটা আছে তার বিপরীতটা দিয়ে উপরে নিচে গুণ করে দিলে
হরটা অনেক সময় ভ্যানিশ হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। তো সেই জন্য আমরা কি করব, এই 4√3 এটাকে আমরা √3 + 1 দ্বারা গুণ করব, আর নিচে আমাদের √3 - 1 ছিল, এটাকেও আমরা √3 + 1 দ্বারা গুণ করব। তাহলে এখানে আসবে, তো আমাদের 4√3 থাকবে আর হচ্ছে √3 + 1, আর এখানে আমাদের নিচেটা সূত্র পড়ছে a² - b² এর সূত্র। তাহলে a² অর্থাৎ √3 স্কোয়ার করলে হবে 3 মাইনাস b² করলে হবে এখানে 1, তাহলে থাকে 4√3 আর √3 + 1, নিচে 3 থেকে 1 বিয়োগ করলে হয় 2। তো এবার আমরা দেখি 2 দিয়ে যদি উপরে 4কে কাটাকাটি করে, এখানে যেহেতু গুণাকার আছে তাহলে কাটাকাটি করতে পারবো। তাহলে 2 দিয়ে 4কে কাটলে হচ্ছে 2√3, আর সাথে থাকবে হচ্ছে আমাদের √3 + 1। এবার যদি গুণ করে দেই তাহলে এখানে √3 গুণ হলে হবে 3, আর 3-এর সাথে 2 গুণ, 3 × 2 = 6, আর ওদিকে হচ্ছে আমাদের 1-এর সাথে গুণ করলে 2√3, তাহলে 6 + 2√3। এটাই কিন্তু আমাদের একটা সিম্পল লাইনে অ্যান্সার চলে আসলো। তাহলে আমরা এটাকেই এক্স এর মান হিসেবে বলতে পারি, x হচ্ছে 6 + 2√3। তো এইখানে এসে আমরা এখন লিখে দিব এককটা। তাহলে আমাদের যেহেতু এককটা ছিল সেন্টিমিটার, তাহলে এখানে x এর মানটা হবে সেন্টিমিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের এই 9 নাম্বারের প্রমাণটা যদি করতে হয় সমবৃত্ত, তারপরে 10 নাম্বারটা সমবৃত্ত, এই সমবৃত্তের প্রমাণগুলা আমরা পাবো হচ্ছে পরবর্তী চ্যাপ্টার গুলাতে। তাই আমাদের এই দুইটা জিনিস আমরা একটু আপাতত বাদ রেখে যাব, এই 10 নাম্বারটা আর 9 নাম্বারটা, এই দুইটা আমরা আপাতত বাদ রেখে যাই, কারণ ওই রুলস গুলো আমাদের সামনে এক্সপ্রেস না হলে এখানে আমি তোমাকে যে রুলস গুলাই দেখাবো তোমার কাছে মনে হবে এটা কোত্থেকে আসলো। এই কারণে আমরা এটাকে একটু পরে করি। 9 নাম্বারটা 10 নাম্বারে দুইটা বাকি থাকুক আপাতত। সমবৃত্ত প্রমাণটা আমরা একসাথে করব। আমরা সমবৃত্ত প্রমাণ যখন পেয়ে যাব 8.2 বা 3 এর মধ্যে আছে মেবি, তো ওইটা কমপ্লিট করার পরে তারপর আমরা দুইটা করব। 11 নাম্বারটা কি বলছে দেখো, দেখাও যে ব্যাসের দুই প্রান্ত থেকে তার বিপরীত দিকে দুইটি সমান্তরাল যে আঁকলে তারা সমান। এটা কার মতো বলো তো? এটা তো একটু আগে যে এই যেটা 6 নাম্বার, এই যে 6 নাম্বারটা, 6 নাম্বারটার বিপরীতটা, 6 নাম্বার উল্টাটা। মানে এখানে তোমাকে সমান্তরাল বলে দিছে, সমান প্রমাণ করতে হবে, কোনো ব্যাপারই না। সমান্তরাল বলে দিছে তার মানে হচ্ছে একান্তর কোণ সমান বলা আছে। তো সেই ক্ষেত্রে আমরা ওই যে ভিতরের কোণটা পরস্পর সমান লিখবো। এটা আশা করি পারবা। যদি না পারো তাহলে আমাকে জানাবা, ঠিক আছে? সেটা পারবো, বুঝে গিয়েছে। আচ্ছা 12 নাম্বারটা দেখো কি বলছে, প্রমাণ করো যে কোন বৃত্তের দুইটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে এদের ছেদ বিন্দু বৃত্তটির কেন্দ্র হবে। কোন বৃত্তের দুইটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করলে এদের ছেদ বিন্দু বৃত্তটির কেন্দ্র হবে। তাহলে আমরা একটু দেখি 12 নাম্বারটা, দুইটি জ্যা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করাতে হবে। তাহলে আমরা একটু একে নেই, তাহলে দুটি সমান জ্যা তা আবার সমদ্বিখণ্ডিত করবে, তাহলে এটা কেন্দ্রগামী হবে, যেহেতু আমি কেন্দ্রগামী আগে থেকেই একে নেই। এই ব্যাস, এখন আমাকে যেটা প্রমাণ করতে হবে, হলো যে এই বিন্দু থেকে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান, তার মানে ব্যাসার্ধগুলা সমান। এটাই হচ্ছে আমার প্রমাণ করার মূল কাজ, ঠিক আছে? তো আমাদের যেটা বলছে যে এই দুইটা পরস্পর হচ্ছে সমান জ্যা, এটা বলা আছে যে এ বি এবং সিডি এরা পরস্পর সমান জ্যা। আর হচ্ছে এখানে ত্রিভুজ এওডি ও ত্রিভুজ বিওসি এর মধ্যে ওএ ইকুয়াল টু ওবি, ওডি ইকুয়াল টু ওসি, এবং এ ও ডি কোণ সমান সমান হচ্ছে বি ও সি কোণ। তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ এওডি সর্বসম হচ্ছে ত্রিভুজ বিওসি, ওডি এ কোণ সমান সমান হচ্ছে ও সি বি কোণ। তাহলে এটা এটা বলা যায়। তো এরপরে যেটা, যে কিন্তু এরা পরস্পর একান্তর কোণ, কিন্তু এরা পরস্পর একান্তর কোণ। অতএব আমরা বলতে পারবো যে ওই এডি সমান্তরাল হচ্ছে বিসি, এডি আর বিসি পরস্পর সমান্তরাল। তো সমান্তরাল। এবং আরো একটা জিনিস হচ্ছে, এই যে এই জায়গার প্রমাণের মধ্যে আমরা আরো একটা জিনিস লিখে আসতে পারি, সেটা হচ্ছে এই এডি আর বিসি সমান, কারণ ওই দুটাই তো বাহু বাকি আছে। দেখো এডি আর বিসি সমান্তরাল আবার সমান। তো এই ধরনের আমরা পাইছিলাম যে ব্যাসের দুই প্রান্তে দুটি সমান জ্যা অঙ্কন করলে তারা
সমান ও সমান্তরাল সমান্তরাল হয় না, সমান কথাটা আমি ওখানে লিখেছি, সমান্তরাল হয়। তাহলে এই তথ্যগুলো আমি পাইছি যে অতএব আমরা বলতে পারি এই সূত্র অনুযায়ী আমি বলতে পারি যে সিডি হচ্ছে ব্যাস, অতএব সিডি একটি ব্যাস। ব্যাস, সিডি একটি ব্যাস এবং ও তার ও এর মধ্যবিন্দু, প্রশ্ন অনুযায়ী ও এর জি মধ্যবিন্দু। অতএব বলে ফেলা যায় যে অতএব এই বৃত্তটির কেন্দ্র ও। তাহলে দেখো প্রমাণটা কিন্তু আসলে কিছুই না, মানে এটা দেখলেই বোঝা যাচ্ছিল যে কেন্দ্রটা ও, কিন্তু সেটাও আমাকে একটু প্রমাণ করতে বলছে। যার কারণে আমরা যেটা করলাম যে দুইটা ত্রিভুজ এঁকে নিয়ে এটাকে আমরা সর্বসম প্রমাণ করলাম। আর সর্বসম প্রমাণ করার পরে আমরা প্রিভিয়াস যে রুলসটা পাইছিলাম যে একটা ব্যাসের দুই প্রান্তে দুইটা সমান জ্যা থাকলে তারা সমান্তরাল হয়, ওই জিনিসটাকে জি অনুসিদ্ধান্ত হিসেবে কাজে লাগে। আমরা বলে দিছি যে দুই প্রান্তে দুইটা সমান্তরাল জ্যা এবং সমান জ্যা হলে তারা যার প্রান্তে আছে সেটা একটা ব্যাস, এটা অনুসিদ্ধান্ত হিসেবে বলে দিছি। এবং সেক্ষেত্রে আমরা বলে দিছি যে সিডি একটা ব্যাস, আর সেই ব্যাসেরই মধ্যবিন্দুটা হচ্ছে ও। প্রশ্ন অনুযায়ী বলছে যে ও বিন্দুতে ছেদ করছে মধ্য অনুযায়ী বা সমদ্বিখণ্ডিত করছে। তো যেহেতু ব্যাসের মধ্যবিন্দু ও, তার মানে ওটাই তো কেন্দ্র, তাহলে জি আমাদের এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। এটাই হলো আমাদের প্রমাণ। ঠিক আছে।